আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আর টিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি ফারিয়া শারমিন। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খিলাফত প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গ্যাবার্ডের বক্তব্যকে গুরুতর বলে আখ্যা দেন। অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্য অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। বিলাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। গোয়েন্দা প্রধানদের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে সংখ্যালঘু নির্যাতন ও জঙ্গিবাদ উত্থানের অভিযোগ তোলেন তিনি, যাকে ভিত্তিহীন বলছে বাংলাদেশ সরকার। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া মার্কিন গোয়েন্দা প্রধানের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এটা একটা সিরিয়াস স্টেটমেন্ট এবং সেটার ব্যাপারে সরকারের একটা রিঅ্যাকশন আছে, একদম পারফেক্ট, এবং এই রিঅ্যাকশন দুটো হতে পারে না। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্য ঢাকা যুক্তরাষ্ট্রের অর্থনীতি সম্পর্কের প্রভাব পড়বে না। ওনারা কত কিছু লেখেন, বাইরে সবাইকে সব জেনে শুনে লেখেন, বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে। বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। অনেক কিছু ভুল ত্রুটি আছে, তার মধ্যে ইউএন রিপোর্টেরা আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে। আলাদা অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বিদেশিরা যেভাবে বলছে তা সেই মাত্রায় নেই। পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সেই মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। নিষিদ্ধ কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে, সরকার এই বিষয়ে সজাগ আছে। মাজারে হামলার ঘটনায় অপরাধীদের শনাক্ত করা হচ্ছে বলে জানান ধর্ম উপদেষ্টা। তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করব। বিলাল হোসেন, টিভি, ঢাকা। গত কয়েকদিন সম্মান বাঁচাতে চাইলে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নিরাশ হওয়ার কিছু নেই, আওয়ামী লীগ ছাড়া সবাই আছে সরকারের সাথে। সময় ক্ষেপণ না করে শক্ত হাতে এখন একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে একটি মহল সময় ক্ষেপণের চেষ্টায় ব্যস্ত, তাতে করে জটিলতা বাড়বে বলে মনে করেন বিএনপির এই নেতা। জনগণের অধিকার হচ্ছে ভোটের অধিকার, এবং এই ভোটের অধিকার এলে পরে জনগণ যে গত 16 বছর যাবৎ ভোটের থেকে বঞ্চিত আছে, সেই ভোট তারা স্বাধীনভাবে এদেশে প্রয়োগ করতে পারবে এবং এই জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। প্রথম হলো জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে পারবে, তার মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারবে। যত বড়ই স্বৈরাচার হোক না কেন, ভোটাধিকার হরণ করলে জনগণ তাকে উৎখাত করতে পারে, তার প্রমাণ জনগণ দিয়েছে বলেও জানান ডক্টর মোশাররফ। যারা পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তারা তো পালিয়েছে, পদত্যাগ করেছে, দেশে বিভিন্ন জায়গায় পালিয়েছে, তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নিরাশ হওয়ার কিছু নেই, ফ্যাসিস্টদের রুখতে এই মুহূর্তে প্রয়োজন ঐক্য। দল হবে, কিংস পার্টি হবে, আরো নতুন দল হবে, কিচ্ছু আসে যায় না, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দরকার আপনি 18 কোটি মানুষের সরকার, বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, কারো কথায় কান না দিয়ে স্পষ্ট একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন, তাহলে এইসব সংস্কার কিছু প্রয়োজন। জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচনকে সামনে রেখে নতুন দল হবে, কিংস পার্টি হবে, তাতে বিএনপির কিছুই যায় আসে না, সকল সমস্যার সমাধান নির্বাচনের মাধ্যমে বলেও জানান তিনি। আন্দোলন সংগ্রামও একজন কর্মী হিসাবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও বোন শেখ রেহানা সহ তাদের প্রতিষ্ঠানে 31টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। এসব অ্যাকাউন্টে আছে প্রায় 395 কোটি টাকা।
সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের 163টি ব্যাংক হিসাব অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ক্রিকেট বোর্ডের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরায়েজি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের আরও 31টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের পৃথক আবেদনের শুনানিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের তথ্য বলছে তাদের 31টি ব্যাংক অ্যাকাউন্টে 394,60,72,805 টাকা রয়েছে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর আগে গত 11ই মার্চ শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের আরও 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিল আদালত। দুদকের আবেদনে শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের 163টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব অ্যাকাউন্টে 386 কোটি টাকা জমা করেন তিনি। এর মধ্যে 379 কোটি টাকা উত্তোলনের পর এখন 8 কোটি 76 লাখ টাকা রয়েছে। নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এটা অবরুদ্ধ অবস্থায় থাকবে। অনুসন্ধান এবং তদন্ত শেষে বিজ্ঞ আদালত থেকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে। এছাড়া ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারের অর্থ আত্মসাৎ পূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত জামাত ও অন্যান্য কর্মকর্তাদের যোগ সাজসে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। গত 16ই মার্চ দুর্নীতির অভিযোগে সাবেক এই সংসদ সদস্য ও তার স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যদের 27টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা। রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও রাশেদুজ্জামানের দ্বৈত বেঞ্চ। 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। ফেসিবাদী আমলের আইন অনুসারে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন 10 মার্চ গণবিজ্ঞপ্তি প্রকাশ করায় হাইকোর্টে রিট করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। এই গণবিজ্ঞপ্তি বাংলাদেশের নতুন বন্দোবস্ত ও সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি। যে সাইজটা করা হয়েছে এটা হচ্ছে আসলে সংবিধানের স্পিরিটের পরিপন্থী। এইটা এর আগে আর্মিরা করছিল, আওয়ামী লীগ করছিল, কিন্তু এই সরকার এটা করতে পারে না। এবং এই নির্বাচন কমিশন এইবারের যে রিফর্ম কমিশন হলো সেই কাজটাকে ফ্রাস্ট্রেট করার জন্য তড়িঘড়ি করে রিকমেন্ডেশনগুলির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে তারা পুরনো আইনে এই কাজটা করছে। এইটাকে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের এক ধরনের মেল প্র্যাকটিস কিংবা ব্যাড ইন্টেনশন আছে। এটাকে আমরা কোনোভাবেই অভ্যুত্থানের সাথে সঙ্গতিপূর্ণ নির্বাচন কমিশন মনে হচ্ছে না। 7 বছর আগে ঢাকার দোহারে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামি জিয়াউর রহমান নামে এক যুবকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক মুন্সি মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী ও তার পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তার পরোয়ানা জারির আদেশ দেন আদালত। 2018 সালের 21 অক্টোবর কিশোরীকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়। রহমান এই মেয়েটিকে দঞ্চে খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং
তাকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে। এই রায়ে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আসামিকে মৃত্যুদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে, যে এই 2 লক্ষ টাকা আদায় করে ভিকটিমের পরিবারকে এবং ভিকটিমকে দেওয়ার জন্য বলেছে। বরগুনায় ধর্ষণের পর মামলা করায় পিতা হত্যার শিকার হওয়ায় 14 বছরের শিশু ও তার পরিবার এবং মাগুরায় আসিয়ার বড় বোনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থ ব্যারিস্টার ABM হামিদুল মিসবাহ ও সৈয়দ মাহসিবের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ। বরগুনার ভুক্তভোগীর দেখভালে সমাজসেবা অধিদপ্তরের একজন কর্মকর্তা নিয়োগেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ধর্ষণের শিকার শিশুর নাম, ছবি ও ভিডিও প্রকাশ না করার যে বাধ্যবাধকতা রয়েছে সেটা মেনে চলার ব্যাপারে জনসচেতনতা তৈরির নির্দেশনাও দিয়েছেন আদালত। বিটিভি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন, বাংলাদেশ বেতার এবং মাগুরার ডিসি এবং এসপি মহোদয়কে অ্যাডেড পার্টি হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে, যাতে করে মামলার যে রায়টা বাস্তবায়ন করার জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। যারা নিপীড়িত হয়েছেন এই রিসেন্ট সময়ে নিগৃহীত হয়েছেন এবং সেক্সুয়াল অফেন্স অ্যান্ড অ্যাবিউজের শিকার হয়েছেন, ওনারা বলেছেন কোর্ট খুব সুস্পষ্টভাবে যে আমরা জুডিশিয়ারি তাদের পাশে আছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 289 জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া মামলায় মদত দেওয়ার অভিযোগে 9 শিক্ষক ও 2 কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, যারা পরীক্ষা ও ভাইবা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা সহ নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। এদিকে প্রাথমিক তদন্তে আরও 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের আরও বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে চাই এবং সিদ্ধান্ত যাতে অতি দ্রুত বাস্তবায়িত হয়। রাষ্ট্রীয় আইনে যে বিচারের দাবি জানিয়েছিলাম সেই দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলার আবেদনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মামলার আবেদনটাও দ্রুত সময়ের মধ্যে করে ফেলবেন, এই আমরা আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সৌদি রাষ্ট্রদূত এ তথ্য নিশ্চিত করেছেন জানিয়ে তিনি বলেন, পবিত্র রমজানে সৌদিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি ওমরা যাত্রী যাওয়ায় ভিসা দেওয়ার সংখ্যা কমানো হয়েছে। ওমরা ভিসা পেতে বাংলাদেশের এজেন্সির প্রতিনিধিকে যাত্রীর হোটেল বুকিং ও বিমান টিকিটের তথ্য সহ সৌদি আরবের ওমরা এজেন্টের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। দুপুরে সচিবালয়ে ওমরা ভিসা জটিলতা নিয়ে সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন এ তথ্য জানান। এছাড়া টিকিট সংগ্রহকারী কোনো যাত্রী ভ্রমণে অনিচ্ছুক হলে বিধি অনুযায়ী তার টাকা ফেরত দেওয়া হবে। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি মর্মে সৌদি রাষ্ট্রদূত আমার সচিব মহোদয়কে নিশ্চিত করেছেন। টিকিট সংগ্রহকারী যাত্রী ভ্রমণে অনিচ্ছুক হলে বিধি মোতাবেক তার টাকা ফেরত প্রদান করা হচ্ছে। অন্যদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে তারা রমজান মাসে ভিসা না পাওয়ার কারণে যারা ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে পারবেন না তাদের সাথে আলোচনাপূর্বক ঈদ উল ফিতরের পরে অথবা আগামী জুলাই মাসে ওমরা পালনের সুযোগ রেখে টিকিট পরিবর্তন করে দেবেন। আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর করের সর্বোচ্চ সীমা 5% বাড়বে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় তিনি এই কথা জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, কোম্পানির নয় ব্যক্তিগত কর বেশি হওয়া উচিত। জানান বাড়তে পারে করমুক্ত আয়ের সীমাও। অন্যদিকে ডিসিসিআই তাদের বাজেট প্রস্তাবনায় করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। ব্যক্তির সর্বোচ্চ কর কমানোর পরামর্শ দিয়েছে ডিসিসিআই। প্রফিটের ছোট্ট একটা অংশ সরকার ট্যাক্স থেকে, এখন ট্যাক্স প্রদান পদ্ধতি আমরা সহজ করব,
আপনাদেরকে যাতে করে জুলুমের শিকার না হন সেগুলো আমরা ঠিক করব, কিন্তু আপনি প্রফিট করবেন তার একটা ছোট্ট অংশ সরকারকে ট্যাক্স দিবেন না, এই জায়গা থেকে আপনারা দয়া করে সরে আসেন। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।